মর্যাদাপূর্ণ বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2025-এর প্রতিনিধিত্ব করেছেন আকলিমা আতিকা কণিকা। ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত এবারের আসরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে আরও 108 দেশের প্রতিযোগীর সঙ্গে প্রায় মাসখানেক সময় কাটানোর অভিজ্ঞতা হয়েছে তার। কেমন ছিল সেই অভিজ্ঞতা? শোবিজ অঙ্গনে কোথায় দেখতে চান নিজেকে? এমন নানা প্রশ্নের উত্তর দিতে আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন আকলিমা আতিকা কণিকা। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। কংগ্রেচুলেশন ফর বিং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2025। থ্যাংক ইউ সো মাচ। সো প্রথমে আমরা জানতে চাই যে অ্যাবাউট দ্য জার্নি, হাউ ওয়াজ ইট, কিভাবে শুরু? কিভাবে শুরু, এটা তো আসলে একেবারে হুট করে। আমি জাস্ট আই গট টু নো ডেজ বিফোর গোয়িং দেয়ার। একেবারে হুট করে হচ্ছে গিয়ে আমাকে আজরা আপু বলল, মিস ওয়ার্ল্ডে যাবি? সো তখন বললাম যে হ্যাঁ যাব। সো একেবারে হুট করে, তখন আর কি প্রিপারেশন নিতে নিতে বুঝি নাই যে মিস ওয়ার্ল্ডে যাচ্ছি। খুবই অল্প সময় ছিল, খুব তাড়াহুড়া করে একদম প্রিপারেশন নিয়ে চলে যাওয়া। ওখানে গিয়ে যাওয়ার পর প্রথম ওপেনিং সেরেমনির দিন হচ্ছে গিয়ে আমি ফার্স্ট আমি রিয়েলাইজ করছি যে ওকে আমি মিস ওয়ার্ল্ডে। যখন আমি দেখলাম যে 109টা দেশের ফ্ল্যাগ হাতে নিয়ে সবাই রিহার্সাল করছেন, আমার হাতে বাংলাদেশের ফ্ল্যাগ এন্ড আই এম ওয়্যারিং দ্য নেম বাংলাদেশ, তখন আমার প্রথম মনে হয়েছে যে ওয়াও, আমি মিস ওয়ার্ল্ডে। সো ইট ওয়াজ ওভারওয়েলমিং। সো শুরুটা কিভাবে এরকম হুট করে? আমি যেহেতু অলরেডি রানার্স আপ ছিলাম, সো সেখান থেকে আর কি আমাকে পাঠানোর ডিসিশনটা নেওয়া হয়। অ্যান্ড আজরা আপুর সাথে যেহেতু আমি কাজ করছি, আজরা আপু মনে করেছেন হচ্ছে গিয়ে, আমি আজরা আপুর সাথে ফেস অফ এশিয়াতেও গিয়েছিলাম। সো সেখান থেকে আজরা আপু মনে করেছে হয়তো বা অল্প সময় হচ্ছে গিয়ে আমাকেই পাঠানো যাবে, বা শি স সামথিং ইন মি, আই ডোন্ট নো, শি নোজ বেটার। সো সেখান থেকে আজরা আপু আমাকে বলে আর কি, আর আমি তো না করবো না কখনোই আজরা আপুকে। ইট ইজ মিস ওয়ার্ল্ড, কেন না করবো? তাকে তো না বলা কখনোই হ্যাঁ, সম্ভব এটা না। কখনোই সম্ভব না। কিন্তু এত কম সময়ে প্রিপারেশনটা কিভাবে নেওয়া হয়েছিল? প্রিপারেশনটা নেওয়া, অনেস্টলি আমি যদি বলি, প্রিপারেশনটা নিতে আমাকে যে হচ্ছে গিয়ে কিছু মানুষ অসম্ভব হেল্প করছে, সেটা আমি আসলে আমি আমি কিভাবে গ্র্যাটিটিউড শো করবো আমি জানি না। প্রথমত বলতে হবে আজরা আপু, শি ইজ নট জাস্ট মাই লাইক কান্ট্রি ডিরেক্টর, শি ওয়াজ বিং আ এল্ডার সিস্টার, একটা শ্যাডো বলা যায় হচ্ছে গিয়ে। আমার ওখানে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমি যখনই হচ্ছে গিয়ে একটু ওভারওয়েলম ফিল করছি, বা যখনই মনে হচ্ছে যে একটু নার্ভাস হয়ে যাচ্ছি বা ভয় লাগতেছে বা আই এম ফিলিং লস্ট, আমি হচ্ছে আজরা আপুকে কল দিছি, এন্ড দ্য ওয়ে শি মেড মি ফিল ওকে, এটা আমি হচ্ছে গিয়ে কি বলবো। তারপর নীলুফা আপু, এমবিআইটির নীলুফা আপু আমাকে অসম্ভব সাপোর্ট দিছে হচ্ছে গিয়ে আমার স্পিচ প্রিপারেশনের জন্য, বা হচ্ছে গিয়ে অ্যাডভোকেসি নিয়ে কিভাবে প্রেজেন্ট করতে হয়, সবকিছু নিয়ে নীলুফা আপু হচ্ছে গিয়ে আমাকে অনেক হেল্প করছে। এরপর এফা আপু, মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ 2024, এফা আপু আমাকে অনেক হেল্প করছে। এরপর জুরহ্যাম আমাকে যে এত অল্প সময়ের মধ্যে, এত অল্প সময় হচ্ছে আমার ফিনালে গাউনটা হচ্ছে জুরহ্যাম রেডি করে দিয়েছে। এছাড়া আর অনেকগুলো গাউন আমাকে দিয়েছে। সো আমার একটা ওয়ার্ডরোবের একটা বড় অংশ হচ্ছে জুরহ্যাম স্পন্সর করেছে। এরপর হচ্ছে গিয়ে বিশ্বজিৎ, তারপর ফারদিন বায়েজিদ, ফ্যাশন ল্যাব বাই তিশা, এই খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার স্পন্সর নেওয়ার মতো অবস্থা ছিল না। সো এই যে কিছু মানুষ আমাকে এত হেল্প করেছে, ভিডিওতে হচ্ছে গিয়ে ভাস্কর আমাকে হেল্প করেছে ভিডিও রেডি করতে, তারপর পলাশ ভাই, পলাশ বিশ্বাস, উনি হেল্প করেছে। এই সবগুলো মানুষ মিলে আসলে আমাকে রেডি করেছে। আমি আসলে একা কোনোভাবেই এত অল্প সময় আমার প্রিপারেশন নেওয়া পসিবল হতো না। আচ্ছা, তুমি তো ফেস অফ বাংলাদেশ হয়েছিলে, ওখানে পার্টিসিপেট করার জন্য কোরিয়াতেও গিয়েছিলে। তারপর ওখানে বিং দ্য উইনার, তা ওখান থেকে এসে আবার বাংলাদেশের মতো এরকম লোকাল একটা প্যাজেন্টে লাইক মিস ওয়ার্ল্ড বাংলাদেশে পার্টিসিপেট করা, বিকজ ইউ আর অলরেডি এ উইনার ফেস অফ বাংলাদেশ তুমি। তারপরে আবার কিভাবে ওই সাহসটা হলো যে না, আমি এবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশে আবার নতুন করে শুরু করতে চাই, দেখি আমি উইনার হতে পারি কিনা? আমি তো তার আগে হচ্ছে ইয়াতে ছিলাম, কি বলে, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2023, সেটাতে ছিলাম, সেটার ফার্স্ট রানার আপ আমি। সো আসলে আমার কাছে মনে হয় কি, সাহসের কথাটা যে বললেন,
এখানে সাহসের কি আছে আমি এই ব্যাপারটাই বুঝি না। আমি এই কোয়েশ্চেনটা অনেকবার পেয়েছি। বাট আমি এখানে সাহসের কি ব্যাপার এই ব্যাপারটাই বুঝি না। আমি যদি গ্রো করতে চাই, আমার ডেফিনিটলি হচ্ছে আমি যদি জাম্প করতে চাই আমার একটু নিচু হতে হবে। এছাড়া আমি জাম্প করতে পারব না। জাম্প করার জন্য আমার একটু হচ্ছে গিয়ে নিচু হতে হবে। সো হচ্ছে ডেফিনিটলি আমাকে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে। যে আমি আরেকটা কম্পিটিশনেও গিয়েছিলাম মিউজিক্যাল ব্যান্ড মিউজিক কম্পিটিশন। সেখানেও আমি কথা শুনেছি যে, "তুমি অলরেডি এস্টাবলিশড, তুমি কেন এখানে যাচ্ছ?" এটা কেমন কথা? আমি যেকোনো কাজ হচ্ছে গিয়ে আমি যদি করতে চাই, আমি এটা পার্সু করতেই পারি। সেখানে আমি কোন পজিশনে আছি, এটা আসলে আমার কাছে কখনো হয়তোবা ওদিকে আমি তাকাইনি কখনো। আমি সবসময় হচ্ছে গিয়ে আমার প্যাশন, আমি কি করতে চাচ্ছি, এগুলাতে ফোকাস থাকার কারণে আমি এটা আসলে সাহসের ব্যাপার নাকি বা এটা নিয়ে মানুষ অনেক কথা বলবে নাকি, এদিকে আমার ফোকাস করা হয়নি কখনোই। আমার কাছে এটা উইয়ার্ড ও কখনো মনে হয়নি। আচ্ছা, যদি আমরা শুরুর দিকের কথা জানতে চাই যে ফেস অফ বাংলাদেশ হওয়ার পরে অনেকগুলো অপশনই তো খোলা থাকে তোমার সামনে। ইউ ক্যান বি অ্যান অ্যাক্ট্রেস অর মডেল। হুম, হুম। অ্যান্ড তারপর আবার কেন এই বিউটি প্যাজেন্টের ওয়ার্ল্ডে আসা? অনেস্টলি আমি করোনার পর থেকে আমি ডিসিশন নেওয়া বা প্ল্যান করা আমি বন্ধ করে দিয়েছি। সো আই ডোন্ট প্ল্যান ফর এনিথিং। আমাকে যদি এখনো আপনি কোয়েশ্চেন করেন ফিউচার প্ল্যান কি, আই ডোন্ট নো। সো হচ্ছে গিয়ে আমি যখন যে অপরচুনিটিটা আসে আমি যদি মনে করি এটার জন্য আমি পারফেক্ট বা অপরচুনিটিটা আমার জন্য পারফেক্ট, দুটো যদি ম্যাচ করে যায় আই জাস্ট গো ফর ইট। দ্যাটস গ্রেট। সিম্পল। ওকে, দ্যাটস গ্রেট। সো এই অপরচুনিটির কথা থেকে মনে পড়লো যে আপনি অ্যাক্টিং করেছেন, হ্যাঁ, মডেলিংও করেছেন। হ্যাঁ, আপনি একজন সিঙ্গারও। হ্যাঁ, ইউ আর অ্যান হোস্ট ইভেন। হ্যাঁ। সো এতগুলো পরিচয়ের ভিতরে আকলিমা আতিকা কণিকা আসলে কোনটা? আমি সবকিছুই। আমি আমার আগে হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার বায়োতে লেখা ছিল আমার ওয়ানাবি পলিম্যাথ। সো আমার হচ্ছে গিয়ে আমার ওয়ানাবি পলিম্যাথ। সো বেসিক্যালি আমার কাছে মনে হয় যে আমি কখনোই কোনো কিছুর বেস্ট হতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড অর দ্য বেস্ট হোস্ট ইন দ্য ওয়ার্ল্ড অর দ্য বেস্ট মডেল ইন দ্য ওয়ার্ল্ড। আমার একটা লাইফ। আমি সবকিছু এক্সপ্লোর করতে চাই। আমার যখন যা করতে ভালো লাগে আমি জাস্ট সবকিছু এক্সপ্লোর করতে চাই। আমার এরকম কোনো গোল নাই যে হচ্ছে গিয়ে না আমার একটাতেই ফোকাস রাখতে হবে এবং সেটার বেস্ট আমার হতে হবে। আমার এরকম কিছু নাই। সো যখন আমার নতুন একটা শখ জাগে, আমার যেটা পার্সু করতে ইচ্ছা করে আমি সেটাই করি, and I'm enjoying it. সো এটার একটা নাম আছে ADHD। Yes. সো I এটা have নিয়ে ADHD, so already আমার স্পিচের থ্রুতে হয়তোবা অনেকে জানে। সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম ADHD। হাউ ডু ইউ থিংক লাইক এটা কিভাবে তোমাকে শেপ করেছে? I think এটা এখন আমি যদি বলি এটা আমার একটা সুপার পাওয়ার। এটা একটা প্রবলেম না। প্রবলেম ছিল যখন আমি এটা জানতাম না যে I have ADHD. তখন এটা একটা প্রবলেম ছিল বিকজ I used to compare myself with a lot of people. And আমি বলবো এটা আমাকে শেপ করেছে কিভাবে এটা হচ্ছে বিকজ অফ দিস আমি সবসময় চাইতাম ফিট ইন করতে বিকজ আমার অনেক ইস্যুস আছে, যেমন এখন আমি খুব সুন্দরভাবে সোজা হয়ে বসে আছি, বাট লাইক ইউজুয়ালি বিকজ ক্যামেরার সামনে দেখে না হলে কিন্তু আমার সবসময় পা নাচাতে ইচ্ছা করবে বা আমি একটু হাত নাচাচ্ছি এরকম, মানে ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু সিট স্টিল। সো এরকম অনেক এটা জাস্ট একটা মাইনর ইস্যু বললাম, এরকম অনেক ইস্যু আছে যেটাতে হচ্ছে রেগুলার লাইফ লিড করতে একটু সমস্যা হয়। সো আমি এই জন্য সবসময় চাইতাম ফিট ইন করানো নিজেকে, যে Okay. হাউ টু ফিক্স মাই সেলফ। যখন দেখলাম এটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে অ্যান্ড আই এম নট বিং অ্যাপ্রিসিয়েটেড এনাফ, তখন হচ্ছে গিয়ে আমি জাস্ট আমি ফিল করছিলাম লাইক মানে ইনভিজিবল ফিল করছিলাম, আমি জাস্ট ওটা বাদ দিয়ে দিয়েছি অ্যান্ড আই স্টার্টেড এমব্রেসিং মাই সেলফ। অ্যান্ড তখন আমি রিয়েলাইজ করেছি যে ইটস অ্যাকচুয়ালি নাইস। বিকজ অফ ADHD আমার কখনো কোনো ব্যাড মেমোরিজ মনে থাকে না। আমার সাথে যদি আপনি মিসবিহেভ করেন আজকে, কালকে এসে যদি সরি বলেন, আমি মনেই রাখতে পারবো না যে কেন এসে সরি বলছেন। দ্যাটস So আ সুপার পাওয়ার অ্যাকচুয়ালি। এক্সাক্টলি। সো আমার কোনো নেগেটিভ মেমোরিজ মনে থাকে না। আমার সবসময় সব পজিটিভ মেমোরিজ মনে থাকে। অ্যান্ড আমি অনেক বেশি অপটিমিস্টিক। অনেক সময় বলা যায় যে ব্লাইন্ডলি অপটিমিস্টিক। সো এটা অনেকে বলে প্রবলেম, বাট আমি এটা কখনোই প্রবলেম মনে হয় না আমার কাছে। আমার আরেকটা এটার একটা ভালো দিক যেটা হচ্ছে, আমার যদি কোনো অবস্টাকল সামনে পড়ে, খুব মেজর একটা অবস্টাকলও যদি আমার সামনে পড়ে, আমার ইনস্ট্যান্ট হচ্ছে গিয়ে রিঅ্যাকশনটা হয় এটার সলিউশন বের করা বিকজ অফ মাই ADHD। আমার হচ্ছে নেগেটিভ এটা যে আমি প্রসেস করব, ওটা আমার ব্রেন নিতেই পারে না। আমি সাথে হ্যাঁ, ওকে এটা হতেই পারে, এখন আমি কি করব? আমার ব্রেন হচ্ছে ডিরেক্ট ওইদিকে চলে যায়। সো আমার মনে হয়
It's great that I have ADHD overall. আমার কাছে এটা I'm enjoying it. হ্যাঁ, মানুষজনের যখন আমি এটা এমব্রেস করা শুরু করে দিয়েছি যে আমার অনেক ইস্যুজ আছে, এটার জন্য নেগেটিভ যে কিছু নাই এরকম না, আছে অনেক কিছুই, বাট আমি ওটা মেনে নিছি। ইটস ওকে। আমি সবসময় একটু প্রোক্রাস্টিনেট করি, বাট আমি ডেডলাইনের ভিতরে কোনো কিছু একটা সাবমিট করে ফেলতে পারি। সো ইটস ওকে, প্রোক্রাস্টিনেট করতেছি, এটার জন্য নিজেকে জাজ করি না আর কি। কাজ করার ইচ্ছা আছে মানে এই শোবিজ অঙ্গনে, নাটকে বা মুভিতে? কাজ করার ইচ্ছা আছে বলতে কি, আমি তো কাজের মধ্যেই থাকি। I'm a very workaholic person. আমি সবসময় সবসময় কাজের মধ্যে থাকি। সো অবশ্যই ইচ্ছা আছে। আমি যদি মনে করি যে কোনো কাজটা আমার জন্য পারফেক্ট বা আমি কাজটার জন্য পারফেক্ট, ডেফিনেটলি ওয়াই নট। তো নিজেকে কি একজন নায়িকা হিসেবে দেখতে চান, নাকি একজন মডেল হিসেবে দেখতে চান, নাকি একজন সিঙ্গার? নিজেকে ইউনিভার্স আমাকে যা হিসাবে দেখা আমার লাকে আছে সেটা হিসেবে দেখতে চাই। I don't plan anymore. সামনে কি কোনো কাজের অফার আছে? কাজের অফার বলতে এখন একটু এই জাস্ট আসলাম তো, বেশি দিন কিন্তু হয়নি। সো এখন একটু আমি মিউজিকটা নিয়ে বিজি, আপাতত ওইদিকেই ফোকাস করতে চাচ্ছি, এরপরে দেখি। মিউজিক নিয়ে যদি কোনো প্রশ্ন করতে চাই, যে আপনার একটা ব্যান্ড আছে ডোপামিন, এন্ড সেখানে আপনি একা একজন ফিমেল সিঙ্গার, সো হাউ ডাজ ইট ফিল, লাইক ডাজ ইট ফিল এম্পাওয়ার্ড? It feels amazing. আমার কখনো এটা মনে হয় না যে আমি ফিমেল লিড ভোকালিস্ট, বিকজ আমার ব্যান্ডমেটসরা আমাকে কখনো ফিমেল লিড ভোকালিস্ট এভাবে ট্রিট করে না। I have amazing band members, so it feels like a family. So আমার খুব মজার, খুব নাইস টাইম কাটে যখন আমি প্র্যাকটিসে থাকি। সো এটা হচ্ছে একটা আলাদা সার্কেল বলা যায় না, যে ফ্রেন্ড সার্কেলের মতন আড্ডার টাইম, ওটা আমার একটা আড্ডার টাইমও বলা যায়। সো আই এম হ্যাভিং আ গ্রেট টাইম উইথ মাই ব্যান্ড। অ্যান্ড এরকম আলাদা করে হচ্ছে ফিমেল লিড ভোকালিস্ট এরকম কিছুই কখনো মনে পড়ে না। বাট হ্যাঁ, মাঝে মাঝে হয়তো বা মানুষজন হয়তো বা ওভাবে আর কি ফিমেল রক মিউজিশিয়ান একসেপ্ট করতে একটু ডিফিকাল্টি ফিল করে। বাট আই থিঙ্ক eventually they will accept me. They are accepting you, but আমি ব্যান্ডের শুরুর কাহিনীটা জানতে পারি? ব্যান্ডের শুরু কাহিনী ওই যে একটা রিয়েলিটি শো থেকে। বেসিক্যালি আমার একজন ব্যান্ড মেম্বার রোমিও ভাই, উই গো ওয়ে ব্যাক। আমরা হচ্ছে গিয়ে একসাথে কলেজে মিউজিক করতাম। সো আমার ফ্রেন্ড সার্কেল, আমার একেবারে ক্লোজ যে ফ্রেন্ড সার্কেল, কলেজের সার্কেল, তাদের হচ্ছে একটা ব্যান্ড আছে বাফারিং। ওই ব্যান্ড মেম্বার আমিও ছিলাম ছোটবেলায়। সবাই ছিল আমাদের কলেজে, থাকে না কলেজে কিন্তু একটা ব্যান্ড শুরু করা হয় এমনিতেই, সবাই ফ্রেন্ডরা মিলে একটা ব্যান্ড করি, সবাই ব্যান্ডের মেম্বার। এরপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে হচ্ছে তারা তো খুব সিরিয়াসলি ব্যান্ডটা পারসিউ করেন, আমরা আস্তে আস্তে লাইক তখন তো এটা এমনি এমনি ছিল। সো দে আর ডুইং ইট, বাফারিং is doing amazing. So রোমিও ভাই হচ্ছে বাফারিং এরও হচ্ছে গিয়ে গিটারিস্ট। সো সামহাউ রোমিও ভাই রিয়েলিটি শোটাতে পার্টিসিপেট করে, কেজে আমিও পার্টিসিপেট করি। সো ওখানে গিয়ে যেহেতু উই নো ইচ আদার অ্যান্ড আমরা অলরেডি ইনার সার্কেলের মধ্যেই, সো রোমিও ভাইকে নিয়ে নেই গিটারিস্ট। তারপরে হচ্ছে গিয়ে দীপ ভাইয়ের সাথে হচ্ছে ওখানে দেখা হয়ে যায়। দীপ ভাইকেও বলি যে ভাই আমাদের সাথে বাজান। তো ওইখান থেকে কেস থেকে হচ্ছে গিয়ে ব্যান্ডটা ফর্ম হওয়া আর কি। সো অ্যান্ড আমরা খুবই হ্যাপি যে কিভাবে যেন হচ্ছে কি এত লাইক এত ব্যান্ডের মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সিং করাটা। সবাই যত জোস মিউজিশিয়ান হোক না কিসের জন্য, যদি হচ্ছে সবার মাইন্ডসেটটা সিঙ্ক না করে বা সবার হচ্ছে গোল বা ভিশন সেম না থাকে, তাহলে কিন্তু এটা একটা প্রবলেম, নো ম্যাটার যতই ভালো হোক। সো আমাদের কিভাবে যেন আমরা সবাই সেম টাইপের মধ্যে পড়ে গেছি। আচ্ছা, এই যে রোমিও ভাই, এমনি আসলে আপনাদের ব্যান্ডের ভিতরে কে গান লিখেন, কে সুর করেন? ওকে, ইউজুয়ালি গান লেখে হচ্ছে রোমিও ভাই, আমাদের ব্যান্ডে না। বাট রোমিও ভাই ইউজুয়ালি হচ্ছে লিরিসিস্ট বাফারিং এর। রোমিও ভাই হচ্ছে গান লেখে, কম্পোজও করে। বাট সামহাউ আমি সবসময় মনে করতাম যে গান লেখা আমাকে দিয়ে জীবনেও সম্ভব না। মানে আমি যদিও অনেক কিছু করি, বাট কিছু কিছু জিনিস আছে আমি মনে করি যে হচ্ছে কি এটা আমাকে দিয়ে কখনোই হবে না, এটা কিভাবে করে আমি বুঝি না। সো আমার কাছে গান লেখা এরকম একটা ছিল। সারপ্রাইজিংলি আমার ব্যান্ডের যে 4টা গানের কাজ চলছে, আমার 4টা গানই আমার লেখা। Oh my God! So now you're a writer. So I'm exploring it. I'm enjoying it. I'm loving it. আমার ব্যান্ড মেম্বারও অ্যাপ্রিশিয়েট করতেছে। সো একটু ট্রাই করতেছি আর কি। সো এখন আমরা একটু জানতে চাই তোমার মিস ওয়ার্ল্ড এর ওই এক্সপেরিয়েন্সটা নিয়ে। হাউ ডাজ ইট ফিল? কোন একটা মোমেন্ট আছে যেটা এখনো গুজবাম্প দেয়?
গুজবাম্পস দেওয়ার মতো মোমেন্টটা হচ্ছে গিয়ে আমি ওই যে যেটা আগেই বললাম যে যখন আমি ওপেনিং সেরেমনিতে যখন হচ্ছে গিয়ে ফ্ল্যাগটা হাতে নেই আর হচ্ছে গিয়ে আমার দেখি যে আমার নেম প্লেটে লেখা বাংলাদেশ। সো তখন হচ্ছে গিয়ে আমাদের রিহার্সালের সময় তো ক্যামেরারও রিহার্সাল হচ্ছিল যে ক্যামেরা কোন অ্যাঙ্গেল থেকে ধরবে এন্ড এভরিথিং। আমি খালি দেখতেছি ক্যামেরা দিক দিয়ে যাচ্ছে এন্ড আমি খালি কান্না করতেছি, বিকজ ইট ওয়াজ টু মাচ ফর মি। বিকজ আমার কাছে যাওয়ার আগে মনে হচ্ছিল মিস ওয়ার্ল্ড ইজ আ হিউজ অপরচুনিটি, আমি কেন যাবো না, ইট উইল বি আ নাইস এক্সপিরিয়েন্স ফর মি। সো ইট ওয়াজ অ্যাবাউট মি। ওখানে যাওয়ার পরে যখন আমি ফ্ল্যাগটা হাতে নিলাম তখন ইট ওয়াজ লাইক নো, ইটস নট অ্যাবাউট মি, আই এম রিপ্রেজেন্টিং মাই কান্ট্রি অ্যান্ড ইটস আ হিউজ থিং, ইটস নট আ স্মল থিং। এখানে 109টা দেশের ফ্ল্যাগের মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগটা আমি ধরে আছি, এটা আমাকে ধরতে দেওয়া হয়েছে। Like I was the chosen one. So যখন এটা ফিল করছি and আমার কাছে মনে হচ্ছিল am I like আমি কি এটা হচ্ছে গিয়ে ঠিক মতো হচ্ছে আমি এটা জাস্টিস করতে পারবো বা হচ্ছে গিয়ে am I the perfect one, এরকম অনেক কিছু মনে হচ্ছিল একসাথে। and যখন আমি শুনতেছিলাম যে হোস্ট কান্ট্রি যেহেতু ছিল ইন্ডিয়ার ন্যাশনাল অ্যান্থেমটা বাজছিল ওপেনিং সেরেমনিতে and I was like আমাদের দেশে কবে বাজবে, আমরা কবে হোস্ট করবো, লাইক একসাথে হচ্ছে গিয়ে অনেক র্যান্ডম থট আমার মাথায় চলতেছিল and it was really overwhelming for me যে এখনো যখন দেখতেছি I'm having this goosebumps. So তখন হচ্ছে গিয়ে আমার কাছে আমার লাইক ওটা আমার জন্য একেবারে খুবই গুজবাম্পস টাইপের একটা মোমেন্ট ছিল। এন্ড আমি তখনই হচ্ছে গিয়ে রিহার্সাল শেষ করে আমি আজরাপুকে কল দিই, আজরাপু আই ক্যানট ডু ইট, ইটস টু মাচ ফর মি, ইটস টু মাচ, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি, ইটস নট অ্যাবাউট মি, ইটস অ্যাবাউট মাই কান্ট্রি, সো ইটস আ হিউজ থিং এন্ড লাইক হোয়াই ডিড ইউ চুজ মি? এন্ড আজরাপু ওয়াজ লাইক কনিকা ব্রিথ, তোকে হচ্ছে ওখানে পাঠানো হয়েছে টু হ্যাভ আ নাইস এক্সপিরিয়েন্স, জাস্ট গিভ ইউর বেস্ট, বি ইউর বেস্ট অ্যান্ড হ্যাভ আ গুড এক্সপিরিয়েন্স, মেক মেমোরিজ অ্যান্ড জাস্ট মেক আস প্রাউড। সো ইউ ডিড মেক আস প্রাউড আনডাউটেডলি। আমি একটা জিনিস জানতে চাই যে একটু আগে যে তুমি বললে যে বাংলাদেশ কবে পারবে, বাংলাদেশ এখনো বড় পরিসরে করতে পারছে না, সো হোয়াই ডু ইউ থিঙ্ক মানে আমরা এখনো পারছি না? আই থিঙ্ক এটা পুরোপুরি আমার পার্সোনাল কথা। আমার কাছে যেটা মনে হয় যে প্রথমত আমরা তো একেবারে রেগুলার যাওয়া শুরু করছি হচ্ছে গিয়ে বেশি দিন হয়নি। 2016-17 হ্যাঁ, তখন থেকে রেগুলার হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি। সো আই থিঙ্ক ইট উইল টেক টাইম। একটু এটা ইটস ওকে, এখনো যে পারছেন ইটস ওকে। থাইল্যান্ড কত বছর পরে পেল? সো ইটস ওকে। এটা একটা ব্যাপার যে আমরা যাচ্ছি, যে আমার যে এক্সপিরিয়েন্স হলো আমি গিয়ে নেক্সট যে যাবে তাকে অবশ্যই বলবো আমি যে ভুলগুলো করেছি সেগুলো যাতে না করে এন্ড এভরিথিং, এভাবেই কিন্তু হচ্ছে গিয়ে ইমপ্রুভ হবে। প্রথম কথা এটা। সেকেন্ড যেটা আমার কাছে মনে হয় যে যেটা করা উচিত, যারা হচ্ছে গিয়ে পার্টিসিপেট করতে চায় তাদের উচিত যে দেশ থেকে আমি কি পাচ্ছি, স্পন্সর পাচ্ছি নাকি, ভালো অপরচুনিটি আছে নাকি, আমাকে প্রিপেয়ার করে পাঠাচ্ছে নাকি, এগুলোর আগে নিজেকে একেবারে প্রিপেয়ার করা, নিজেকে চিন্তা করা যে আমি মিস ওয়ার্ল্ড অলরেডি। সো একটা মিস ওয়ার্ল্ডে যেভাবে কথা বলা উচিত, যেভাবে বিহেভ করা উচিত, ওভাবে মাইন্ডসেটটা রেডি করা। যে আমাদের যদি মাইন্ডসেট এরকম হয় যে হ্যাঁ ওর তো ভালো অপরচুনিটিস আছে, ওর তো অনেক ব্যাকআপ ছিল, অনেক স্পন্সর ছিল, এই জন্য ও এত কিছু করতে পারছে, আমার তো এরকম নাই, থাকলে আমি উড়াই ফেলতাম, এগুলো বলা যাবে না। একটা মানে নিজের জায়গা থেকে 100% প্রিপারেশন নিয়ে যেতে হবে। আমার কাছে মনে হয় গ্রো করার পেছনে সবচাইতে বড় অবস্টাকলটা হচ্ছে কমপ্লেইন করা। মানে আমি পার্সোনালি আই হেট কমপ্লেইনিং, যে হ্যাঁ আমার কিছুই নেই, আমাকে কেউ কোনো সুযোগ দেয় নাই, আমাকে কেউ ডাকে নাই, আমার দিকে কেউ তাকায় নাই, কেউ আমার ট্যালেন্ট দেখে নাই, হোয়াট ক্যান আই ডু অ্যাবাউট ইট? এটা নিয়ে যদি আমি বলি, কথা বলতে থাকি, আমি যদি ইফ আই কিপ কমপ্লেইনিং, আপনি বড়জোর কি করতে পারেন? আমাকে কনসাল্ট করবেন যে না ঠিক আছে আসলে তুমি এটা ভালো করতে পারতে, এখন তুমি অপরচুনিটি পাও না, কি করবে? এই কনসালটেশনটা দিয়ে আমি কি করবো? আলটিমেটলি তো আমি গ্রো করতেছি না। সো আই থিঙ্ক যে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, যে এই মিস ওয়ার্ল্ডে উইনার হতে চায় তার মাইন্ডসেটটা এরকম হইতে হবে যে আমার যত অবস্টাকল থাকুক আই উইল গিভ মাই বেস্ট। এই কমপ্লেনটা করা যাবে না, এই কমপ্লেনটা আমার মনে হয় সবচেয়ে বড় অবস্টাকল। আচ্ছা, অ্যাবাউট দ্য স্পন্সর, লাইক একটা নেগেটিভ দিকও আছে আবার পজিটিভ দিকও আছে, তো মানে আমরা এমন কি কাজ করলে স্পন্সর উইল বি মোর ইন্টারেস্টেড যে আমাদের এই জায়গাটাতে হেল্প করবে টু শাইন? নিজের জায়গা থেকে বেস্ট দিলে, এই যে আপনি যে কথাটা বললেন যে হচ্ছে গিয়ে আই মেড ইউ, মানে মেড বাংলাদেশ প্রাউড, আই ডিড মাই বেস্ট। আমি জানি না কতটুকু
কি পেরেছি, বাট হ্যাঁ আমি অনেক ভালো ফিডব্যাক মানে বাংলাদেশ থেকে অনেক 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 সাপোর্ট পেয়েছি, এন্ড এভরিওয়ান ওয়াজ লাইক ইউ আর ডুইং গুড। সো এটার জন্য কি নেক্সট ইয়ারে যে যাবে তার উপর কি একটু ইম্প্যাক্ট পড়বে না, হয়তো বা স্পন্সররা একটু আগায় আসবে। সো আমার মনে হয় যে আমরা যদি আমাদের বেস্টটা দিই স্পন্সররা আগায় আসবে। সো আমার মনে হয় যে হোয়াট উই ক্যান ডু, আমরা জাস্ট আমাদের বেস্টটাই দিতে পারি। আমাদের বেস্টটা দিলে স্পন্সররা আগে আসবে। হ্যাঁ, হয়তো বা নেক্সট ইয়ারে যে যাবে সেও অনেক প্রিপেয়ার্ড থাকবে, হয়তো বা স্পন্সর একটু এখন থেকে একটু বেটার হবে, তারপর বছর আরেকটু বেটার হবে। এভাবে আমরা যদি ইফ উই কিপ গিভিং আওয়ার বেস্ট, স্পন্সররা একসময় একেবারে ঢেলে ঢেলে দিবে। যে এটা আমি নতুন বিলিভ মেয়েগুলা করি। যে আসছে সরি। অবশ্যই লাইক আমাদের জায়গা থেকে যদি আমরা বেস্ট দিতে পারি তাহলেই না স্পন্সর গুলো আসবে। এক্স্যাক্টলি। তো এই জায়গা থেকে নতুনরা যারা আসছে ওরা কিভাবে করে শিখবে বা তাদের জন্য কি এই জায়গাটা এখনো প্রিপেয়ার কিনা? একটা নতুন একটা মানুষকে যে কখনো কিছু কোথাও পার্টিসিপেট করে নাই, কিছু জানে নাই, তার গ্রুমিং এর ব্যবস্থাটা কিভাবে হবে বা ও কিভাবে জানবে যে আমার এভাবে করে রিপ্রেজেন্ট করা উচিত? প্রথমত আমি যেটা বলবো, অলরেডি অনেক জায়গায় আছে, অনেকে গ্রুমিং করাচ্ছে। আমাদের কান্ট্রি ডিরেক্টর যে এখন আজরাপুরই একটা স্কুল আছে, আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প। এছাড়াও হচ্ছে কি MBIT আছে। বাট এগুলো যদি আমি বাদ দেই, সবার প্রথমে হচ্ছে সাপোজ কিছুই নাই, কোনো কিছুই নাই, কেউ গ্রুম করাচ্ছে না, কেউ হাঁটা শেখাচ্ছে না, কিছুই করাচ্ছে না, ইউ হ্যাভ টু লার্ন বাই ইয়োর সেলফ। নিজে ভাষায় শিখতে হবে, আর কিছু করার নাই। আচ্ছা। কোনো এক্সকিউজ দেওয়া যাবে না, আমার কথা এটাই। ইউ হ্যাভ টু ডু ইয়োর জব। আমি তোমার একটা পয়েন্ট অফ ভিউ জানতে চাই যে হ্যাঁ। এই জায়গাটাকে মানুষ পেশা হিসেবে বেছে নিতে পারবে কিনা? বিউটি প্যাজেন্ট হোক বা মডেল হোক বা র‍্যাম্প মডেল, মানে একবারে কি পেশা হিসেবে আমরা নিয়ে নিতে পারি নাকি এর পাশাপাশি এটাকে একটা সাইডে রেখে আমরা এটা কাজ আসলে করতে পারি? পুরোপুরি ডিপেন্ড করে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। যেমন হচ্ছে গিয়ে আমি অ্যাজ এ পার্সন আমি কখনোই একটা প্রফেশনে থাকতে পারবো না, আমি হুম। থাকতে চাইও না। সো আমার দিক থেকে এটা না, আমি কখনো একটা প্রফেশনে থাকবো না। কেউ যদি মডেলিংটা এত হচ্ছে গিয়ে ভালোবাসে যে হচ্ছে গিয়ে না আমি এটাই করব, এখানে হচ্ছে গিয়ে তার সব সময় এনার্জি এন্ড স্কিল দেয়, কেন না? এখন যদি অনেকে বলে যে হচ্ছে গিয়ে না খালি মডেলিং করে হচ্ছে গিয়ে চলা যায় না, খালি মডেলিং এ যদি সে তার সমস্ত কিছু ইনভেস্ট করে, ডায়েট, লুকস এন্ড এভরিথিং, হাঁটা সবকিছু, সে যদি কন্টিনিউয়াসলি এটার উপর ইনভেস্ট করে, কেন না? অবশ্যই, কেন না? হ্যাঁ। আচ্ছা, দর্শকদের সাধারণত একটা ভুল ধারণা থাকে বা পারসেপশন থাকে যে বিউটি প্যাজেন্ট নিয়ে। তো তোমার জায়গা থেকে তুমি এই জিনিসটাকে জাস্টিফাই কিভাবে করবে যে মানুষ ভাবে বিউটি প্যাজেন্ট মানে একটা অন্য দুনিয়া, এখানে অনেক উল্টাপাল্টা জিনিস হয়, মানুষ অনেক নেগেটিভ কথা বলে। সো তুমি তো এই জায়গাটাতে খুব ক্লোজলি দেখেছো বা এখনকার যতগুলো বিউটি প্যাজেন্ট ছিল ইউ ওয়াজ ইন দেয়ার। হুম, হুম। সো মানে মানুষ কি আসলে এটা ঠিক ভাবে? আমি যদি আম সব বাদ দেই, আমি যদি মিস ওয়ার্ল্ড এর কথাটাই বলি, আমার রিসেন্ট এক্সপেরিয়েন্স। মিস ওয়ার্ল্ড এ গিয়ে আমার মনে হয়েছে মানে যতগুলো আ ডেলিগেটস ছিল সবাই এত ট্যালেন্টেড এবং তাদের পারপাস এত স্ট্রং। আমি সবার চোখে মুখে দেখেছি যে দে ওয়ান্ট টু মেক আ চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে আসলে মানে মিস ওয়ার্ল্ড বিউটির থেকে বেশি পারপাসটার উপরই বেশি ফোকাস করে। অ্যান্ড আই থিঙ্ক মিস ওয়ার্ল্ড এটা মনে করে যে ওভারঅল একটা মানুষের পার্সোনালিটি অ্যান্ড দেয়ার সোল মেক্স আ পার্সন বিউটিফুল। সো আমার কাছে মনে হয় যে বিউটি প্যাজেন্ট, স্পেশালি মিস ওয়ার্ল্ড, ইজ অ্যান অ্যামেজিং প্লেস টু এক্সপ্লোর ইয়োরসেলফ অ্যান্ড শো ইয়োর কজ। অ্যান্ড হচ্ছে ওরা এটাকে ভ্যালু করে। সো আমার কাছে মনে হয় যে অনেকে যে বলে মানে পেজেন্ট মানে হচ্ছে গিয়ে সৌন্দর্য প্রতিযোগিতা, না, পেজেন্ট মানে ইনার বিউটি প্রতিযোগিতা। বাহ্যিক সৌন্দর্য খালি না। হ্যাঁ, বাহ্যিক সৌন্দর্য ইম্পর্টেন্ট কি কারণে? বিকজ আমি যদি নিজে প্রেজেন্টেবল না হই, আমার কথা কেউ শুনবে না। আমি একটা ডেলিগেট, আমি একটা অ্যাম্বাসেডর, আমি একটা কজ নিয়ে কথা বলতে চাই। আমার দিকে যদি কেউ একবার নাও তাকায়, মানে হচ্ছে গিয়ে আমি ওরকম প্রেজেন্টেবল না, চেহারার জন্য না, আমার পশ্চার, কথাবার্তা, বিহেভিয়ার, পার্সোনালিটি যদি এরকম অ্যাট্রাকটিভ না হয়, আমি কিভাবে কাউকে ইনফ্লুয়েন্স করব? দ্যাটস ট্রু। সো সো বিসোল বাংলাদেশে একটা কথা খুবই আসে যে বিউটি উইথ পারপাস। সো আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আমি জাস্ট জানতে চাই যে দর্শকদের উদ্দেশ্যে তোমার বিউটি উইথ পারপাস নিয়ে তুমি কি বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে আমার বিউটি উইথ পারপাস নিয়ে যদি বলতে চাই, আমার বিউটি উইথ পারপাস এর নাম হচ্ছে ইয়াং মাইন্ডস ম্যাটার্স। বেসিক্যালি আমাদের দেশে যেটা হয় যে আমরা মনে করি ছোট বাচ্চারা হচ্ছে কিছু ফিল করে না, তাদের কোনো ডিপ্রেশন নাই, কিছু নাই।
অ্যাকচুয়ালি আমরা বড় হলে হচ্ছে আমরা মেন্টাল হেলথ নিয়ে একটু অ্যাওয়ার হই, ছোটরা কিন্তু এগুলো জানেই না, বোঝেই না। সো ইফ দে হ্যাভ এন ইস্যু, ওরা নিজেদেরকেই দোষ করতে থাকে। অ্যান্ড অ্যাজ ওয়ার্ল্ড হচ্ছে তাদের জন্য একটা নিউ এক্সপিরিয়েন্স, ওরা কিন্তু আসলে বড়দের চোখেই নিজেকে দেখে। সো আমরা যখন কন্টিনিউয়াসলি বলতে থাকি যে ইউ আর স্টুপিড, পড়াশোনায় ভালো না, ও এত ভালো করে, তুমি কেন ভালো করো না, ও কিন্তু ধরেই নেয় যে হচ্ছে কি আই এম নট গুড এনাফ, আমি আসলে ভালো না, আমার ক্লাসমেট এত ভালো রেজাল্ট করতেছে, আমি কেন পারতেছি না, দেয়ার মাস্ট বি সামথিং রং উইথ মি। সো এটা কিন্তু বড় হওয়া পর্যন্ত থেকে যায়। সো আমার মনে হয় যে ছোটবেলায় মেন্টাল হেলথ না নার্চার করা অনেক ইম্পর্টেন্ট যদি আমরা একটা কনফিডেন্ট জেনারেশন বিল্ড আপ করতে চাই। সো আই থিঙ্ক সবার এটা নিয়ে অ্যাওয়ার হওয়া উচিত। বাসায় ছোট যারা আছে ওদের মেন্টাল হেলথটাকে ইম্পর্টেন্স দেওয়া উচিত, একটু খেয়াল রাখা উচিত। অ্যান্ড আই হোপ যে আমার মেইন টার্গেটই ছিল হচ্ছে গিয়ে এই অ্যাওয়ারনেসটা হচ্ছে গিয়ে ছড়ানো, বিকজ আই ফিল লাইক আমরা যদি একটা প্রবলেম অ্যাকনোলেজ করি তাহলে এটা অ্যাটলিস্ট 80% সলভ হয়ে যায়। That's true. That's true. Thank you so much, Konika. And actually, young minds matter. এভাবে করেই তো আমরা জেনারেশন অনুযায়ী শাইন করতে পারবো। Thank you for being here. Thank you so much for having me. দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।